নমস্কার দর্শক বন্ধুরা, আমি ডক্টর দীপ্ত রায়। আমি ফোর্টিস হাসপাতালে রোবোটিক এবং জিআই সার্জারির ডিরেক্টর। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা বাঙালির ঘরে ঘরে সমস্যা এবং কিভাবে তার সমাধান করা যায়। বিষয়টা কোষ্ঠকাঠিন্য। কোষ্ঠকাঠিন্য কোনো বিশেষ রোগ হিসেবে আলাদা করে ভাববো না, ভাববো এটা রোগের উপসর্গ। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য একটা রোগ থেকে হতে পারে, নানা রোগ থেকে হতে পারে, সেটা অবশ্যই ঠিক। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি এটা একটা ফ্যামিলি বা জেনেটিক লেভেলেই কোষ্ঠকাঠিন্য হয়। তা কোষ্ঠকাঠিন্য বলতে কি বোঝায়? এক কথায় বলতে গেলে সপ্তাহে 3 বারের বেশি যদি মল ত্যাগ না হয় তাতে কোষ্ঠকাঠিন্য বলা হয়। অর্থাৎ 3 বারের কম যদি কারোর মল ত্যাগ হয় তাহলেই সেটাকে কোষ্ঠকাঠিন্য বলা হয়। কিন্তু এই কোষ্ঠকাঠিন্যর ডেফিনিশন প্রত্যেকটা দেশ, প্রত্যেকটা সমাজে আলাদা। আজকে আমাদের দেশে যেমন মানুষের পেট পরিষ্কার না হলে একদম মাথা কাজ করতে চায় না, তেমনি যদি আজকে ইংল্যান্ডে কোনো মানুষ থাকেন, তারা সারা সপ্তাহে একবার মলত্যাগ করেই খুব খুশি, কারণ ওই ঠান্ডার মধ্যে সে ভীষণ একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা। তাই কোষ্ঠকাঠিন্যর ডেফিনেশন প্রত্যেকটা দেশে, প্রত্যেকটা সমাজে আলাদা। এক কথায় যেমন বললাম, 3 বারের বেশি যদি মলত্যাগ না হয় তাহলেই কোষ্ঠকাঠিন্য বলবো। হ্যাঁ, এটার একটা সঙ্গে অন্য একটা ব্যাপার বলা উচিত, যে পায়খানা যদি শক্ত হয়, মল যদি শক্ত হয়, সেটা কিন্তু কোষ্ঠকাঠিন্য ডেফিনেশনের মধ্যে পড়ে না। কবার মলত্যাগ হলো সেটাই কোষ্ঠকাঠিন্য ডেফিনেশনের মধ্যে পড়ে। এর প্রসঙ্গে বলি, বহু মানুষের কোষ্ঠকাঠিন্যর সঙ্গে কিন্তু শক্ত মল সম্পর্কিত নয়। অনেকেই কিন্তু বলেন মল স্বাভাবিক হচ্ছে, কিন্তু বারবার কি প্রচুর চেষ্টা করেও সারা 3 দিনের মধ্যে হয়তো একবারও ভালো করে মলত্যাগ হচ্ছে না। কোষ্ঠকাঠিন্য এক কথায় বলতে গেলে একটা বড় অসুখ বলবো না, তার মধ্যে নানা কারণ আছে। যেমন একটা কথা বললাম যে জেনেটিক কারণ। হ্যাঁ, অনেক সময় শুনবেন যে এনার বাড়িতে, এনার বংশে সবাই ঘন্টার পর ঘন্টা বাথরুমে কাটায়, এটা আমি বিয়ের দিন থেকে দেখে এসছি। এটা বাঙালির ঘরে ঘরে সমস্যা। হ্যাঁ, কিন্তু মানুষটাকে দোষ দেওয়ার থেকেও ভাবতে হবে হয়তো সত্যি সত্যি জিন তার জন্যে দায়ী। হ্যাঁ, আজকাল জানা গেছে যে ইন্টেস্টিনের মধ্যে বহু ধরনের রিসেপ্টর, অর্থাৎ কেমিক্যাল যেটার উপর কাজ করে, নার্ভের হরমোন জাতীয় জিনিস যেটার উপর কাজ করে, সেইগুলো তফাৎ হয়ে যায় মানুষ থেকে মানুষে, এবং তার মধ্যে জেনেটিক মিউটেশনস হয়, যার জন্য একটা মানুষ হয়তো কোষ্ঠকাঠিন্য শিকার হয়ে পড়ছেন। এটা একটা দিক। অন্য দিক হচ্ছে যে আমরা সাধারণভাবে দেখি বয়স্ক মানুষ শুয়ে আছেন, ভালো করে পেট পরিষ্কার হচ্ছে না। হ্যাঁ, আপনার যদি চলাফেরা কম হয় তাহলে কিন্তু পেটেরও চলাফেরা কম হয়। আমরা এক কথায় বলি, আপনি যদি ঘুমিয়ে থাকেন আপনার পেটও ঘুমিয়ে থাকবে। তাই হাঁটা চলা, জীবনশৈলী, এইগুলোর একটা বড় প্রভাব আছে। কেমন এক্সারসাইজ করছেন, কেমন হাঁটাচলা করছেন, সেগুলো যেমন একদিকে গুরুত্বপূর্ণ, তেমন খাওয়া দাওয়া। খাওয়া দাওয়ায় আজকালকার দিনের চটজলদি খাওয়ার মধ্যে ফাইবারের অংশ খুব কমে গেছে। বেশিরভাগ মানুষই বাড়িতে ধরুন ভাত, ডাল, মাছের ঝোল, কিন্তু তরকারির ব্যাপারটা খুব কম। সেখানে শাক সবজি যদি বেশি পরিমাণে না হয় তাহলে ফাইবারটা হবে কোথা থেকে? যে ফাইবারটা না হলে কোলন ভালো করে কাজ করবে না। কোলন ঠেলবে কাকে যদি ফাইবার না থাকে? তাই কোলন ফাইবার পেতে চায়, যেটাকে ঠেলে সে বাইরে বার করে দিতে চায়। তাই ফাইবারের বড় উৎস শাকসবজি, সেটা আমাদের অবশ্যই গ্রহণ করতে হবে। অন্যটা হচ্ছে জল। যেমন শাকসবজির কথা বললাম, তেমন জলের কথাও বলতে হবে। জল প্রসঙ্গে কতখানি জল খাবো অনেক মানুষই প্রশ্ন করেন। কতখানি জল খাওয়াটা উচিত? এক কথায় একটা ছোট্ট ফর্মুলা বলি, 20 কেজি ওজনের জন্য 1 লিটার জল। অর্থাৎ আপনার যদি 60 কেজি ওজন হয় তাহলে সারাদিনে 3 লিটার জল।
মহিলাদের ক্ষেত্রে একটু কম হলেও চলবে, ধরুন 2.5 লিটার জল। আবার গরমকালে যখন অনেকখানি ঘামের মধ্যে দিয়ে জল বেরোচ্ছে, তখন কিন্তু জলের পরিমাণটা একটু বাড়াতে হবে। হ্যাঁ, তার পেছনে আরো কিছু জিনিস আছে, যে কিছু কিছু রোগের ক্ষেত্রে ডাক্তাররা জলের পরিমাণ বেঁধে দেন, যেমন কিডনির অসুখ, যেমন হার্টের অসুখ। এদের কিন্তু অতখানি জল খেলে চলবে না, তাদের কিন্তু ডাক্তারি পরামর্শ মেনেই জল খেতে হবে। আরেকটা কথা বলি, যে পেটের মধ্যে আমাদের, এখন আমরা জানি পেটের মধ্যে নানা ধরনের ব্যাকটেরিয়া কাজ করে। সেই ব্যাকটেরিয়াগুলো কিন্তু আমাদের বহু ধরনের কাজকে সাহায্য করে, এবং আমরা বলি এখন পেট হচ্ছে সেকেন্ড ব্রেইন, গাট ইজ সেকেন্ড ব্রেইন। কেন? এই ব্যাকটেরিয়াগুলো যেসব জিনিসগুলো তৈরি করে, সেগুলো রক্তের মাধ্যমে গিয়ে সারা শরীর, মন এবং ব্রেনকেও পর্যন্ত চালনা করে। তাই আগে যেমন হতো, এটা মানসিক ব্যাধি, জানেন তো, ওনার ওই যে বাথরুমে গিয়ে ঘন্টার ঘন্টা বসে থাকাটা মানসিক ব্যাধি, তা নয়। অনেক ইন্টেস্টিনের ব্যাকটেরিয়া হয়তো এই সমস্যাটা তৈরি করছে, আমরা অজান্তে হয়তো এই সমস্যাগুলোকে বুঝতে পারছি না। এইগুলো ছাড়াও কিছু কিছু মেটাবলিক ডিজিজ, যেমন থাইরয়েডের সমস্যা, খুব ঘরে ঘরে সমস্যা। থাইরয়েডের সমস্যা মানে থাইরয়েড গ্ল্যান্ড যদি ঠিকমতো কাজ না করে, সেখানে যদি থাইরয়েডের ওষুধ ঠিকমতো না পড়ে, তাহলে কিন্তু ইন্টেস্টিন মুভ করবে না। তাই হাইপোথাইরয়েডিজম। তেমন অন্যদিকে পটাশিয়ামের লেভেল যদি শরীরে কমে যায়, হয়তো এমনি থেকে কমে যাচ্ছে, অথবা অন্য কোনো রোগ থেকে কমে যাচ্ছে, অথবা হয়তো কোনো ওষুধের প্রভাবে, এটাও আজকালকার দিনে কিন্তু বড় সমস্যা। নানা ধরনের ওষুধের নানা ধরনের প্রভাব আছে, তাই কোনো একটা ওষুধের প্রভাবে হয়তো কমে যাচ্ছে, অথবা খাওয়া দাওয়ায় বেশি কিছু পাচ্ছি না, আমরা পটাশিয়াম সমমাত্রায় পাচ্ছি না। তাই সেক্ষেত্রে পটাশিয়ামের যদি ঘাটতি হয়, সেক্ষেত্রেও কিন্তু ইন্টেস্টিন ভালো করে মুভ করে না। পেটের মধ্যে যদি কোনো প্রদাহ সৃষ্টি হয়, অর্থাৎ ইনফ্লামেশন, যেমন ধরুন ইন্টেস্টিনের নানা ধরনের রোগ, ইনফ্লামেটরি বাওয়েল ডিজিজ বা সেই ধরনের রোগ, সেক্ষেত্রে কিন্তু ইন্টেস্টিন ভালো করে কাজ করতে চায় না। অর্থাৎ সামনে এগিয়ে নিয়ে যাওয়া, একটা মলকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া, অথবা একটা খাদ্যের একটা টুকরোকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া, যেটা ইন্টেস্টিনের কাজ, সেই জিনিসটাই ভালো করে করতে পারবে না। তাই অনেকগুলো কথা বললাম, তার মধ্যে একটা বড় জিনিস হচ্ছে জীবনশৈলী। অর্থাৎ আমি যদি 3টে প্রশ্নের উত্তর দিতে পারি, যে তাহলে বুঝতে পারবো আমার শরীর ভালো আছে। 3টে প্রশ্ন কি? আমি ঠিকমতো খেয়েছি কি, প্রথম প্রশ্ন। 2 নম্বর, আমি ঠিকমতো ঘুমিয়েছি কি, দ্বিতীয় প্রশ্ন। আর তৃতীয় প্রশ্নটা হচ্ছে, আমি কি ঠিকমতো শরীর চালনা করেছি অথবা এক্সারসাইজ করেছি। এই 3টে প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে ধরে রাখুন আপনার শরীরের 90% সমস্যা শেষ। এবার আসি রাত জাগার প্রসঙ্গে এবং চটপটা খাওয়ার প্রসঙ্গে। আজকাল খুব কমন ব্যাপার, অনেকক্ষণ ধরে রাতের শিফটে কাজ করা যেমন একটা ব্যাপার, আর আমাদের এই ফোন, এই যে বোকা যন্ত্রটা আমাদের জীবনটার নানা দিকটাকে জুড়ে রেখেছে, এটা তো আমাদের রাতের ঘুম অর্ধেকটা কেড়ে নিয়েছে, এটা সবাই মানবেন। তাই এই যন্ত্রটা যদি একটু দূরে রাখা যায় আর ঘুমটা যদি ভালো হয়, তাহলে কিন্তু মনে রাখবেন আপনার পেটের কাজকর্ম কিন্তু ভালোই হবে। এগুলো গেল অনেকগুলো জিনিস, তার মধ্যে 2-1টা জিনিস না বললে নয়। কিছু কিছু রোগ আছে যেগুলো একদম ইন্টেস্টিনের রোগ, যেমন ইন্টেস্টিন কোনো জায়গায় সরু হয়ে গেছে, স্ট্রাকচার হয়েছে, সেটা কিছু করে পাস করছে না, অবশ্যই তাহলে কোষ্ঠকাঠিন্যে ভুগবেন। কোনো একটা টিউমার হয়েছে, হয়তো রেকটাম, মলভাণ্ডে অথবা মলদ্বারের কাছে, যেটা দিয়ে পাশ দিয়ে কিছুতেই মল বেরোতে চাইছে না, সেটার ক্ষেত্রে কনস্টিপেশন হবে। কনস্টিপেশন মানে কোষ্ঠকাঠিন্য হবে। আর কি, ধরুন ওই রাস্তাটার উপরে একটা জিনিস হয়, যে বারবার চাপ দিতে দিতে ইন্টেস্টিনের মধ্যে ঢুকে যেতে চায়, আমরা বলি ইন্টারসেপশন। ঠিক আছে, এই ইন্টারসেপশন মানে ইন্টেস্টিনের একটা অংশ তার মধ্যেই ঢুকে যেতে চায়। তাহলে কি হবে? তাহলে রাস্তাটা আটকে যাবে,
পুরো রাস্তাটাই আমাদের খাদ্যের অন্তত একটা পাইপের মতো। যদি রাস্তায় কোথাও একটা বাধা প্রাপ্ত হয় তাহলে এগোবে কি করে? তাই সেখানেও কোষ্ঠকাঠিন্য হবে। তাই কোষ্ঠকাঠিন্য যদি দিনের পর দিন চলতে থাকে, অথবা কোষ্ঠকাঠিন্যের সঙ্গে যদি রক্তপাত হয়, যদি ওজন কমে যায়, যদি খিদে কমে যায়, এসব ক্ষেত্রে এবং যদি জ্বর আসে, তাহলে অবশ্যই ডাক্তারের কাছে যাবেন। কারণ অনেক ক্ষেত্রেই আমরা দেখি বহু বহু রোগ আছে যেগুলো নিরাময়যোগ্য এবং যেটা সহজে ওষুধপত্রের সাহায্যেই অনেক ভালো থাকতে পারবেন। অল্প স্বল্প জীবনশৈলী পরিবর্তন করে বেশিরভাগ কোষ্ঠকাঠিন্য কিন্তু আপনারা এড়াতে পারবেন। একটা ছোট্ট ফর্মুলা বলি, যখন যাবেন মনে রাখবেন যে ওই ঘরটার মধ্যে সারা পৃথিবীর সমস্ত গুপ্তধন লুকিয়ে নেই। তাই জন্য ওখানে গিয়ে সময় নষ্ট করার নয়। যত তাড়াতাড়ি সেরে বেরিয়ে আসতে পারবেন তত ভালো। দরকার হলে দ্বিতীয়বার যান, কিন্তু বসে সাধনায় মগ্ন হবেন না। খবরের কাগজ নিয়ে ঢুকবেন না, ফোন নিয়ে ঢুকবেন না। দেখবেন এতেই আপনার সময়টা অনেকখানি কমে যাচ্ছে। এছাড়া কয়েকটা রোগ যেটা ওয়ার্নিং সাইন্স, সেটা আমি বললাম, ওজন কমা, খিদে হ্রাস, রক্ত পড়া, জ্বর, পেটে ব্যথা, এগুলো হলে অবশ্যই ডাক্তার দেখাবেন। হ্যাঁ, এইবার কয়েকটা সার্জারির প্রসঙ্গে বলতে হবে। কিছু কিছু ক্ষেত্রে আমাদের অপারেশন করতে হয় বই কি। কিছু কিছু ক্ষেত্রে যেমন আমরা বললাম রেকটামের মধ্যে রেকটাম ঢুকে যাচ্ছে, এরকম একটা সময় যখন অন্য কিছু হচ্ছে না, এটাকে বলা হয় অবস্ট্রাকটেড ডিফিকেশন সিনড্রোম, ওডিএস। এবং ওডিএস এর ক্ষেত্রে আমাদের অপারেশনের কথা ভাবতে হবে, কিন্তু কয়েকটা শর্ত মানতে হবে। যে মানুষটার অপারেশন করছি তার যেন মানসিক স্বাস্থ্য ঠিক থাকে, সে যেন পরবর্তীকালে জীবনধারাগুলো মেনে চলে, তাহলেই কিন্তু অপারেশন সাকসেসফুল হবে। হ্যাঁ, যাদের মানসিকভাবে যারা প্রতিবন্ধী বা চ্যালেঞ্জড, অথবা যারা স্পেশালি এবল যাদের বলা উচিত, তাদের ক্ষেত্রে অনেক সময় কখন টয়লেটে যাওয়া উচিত সেই জিনিসটা বোঝা ব্রেনের পক্ষে কঠিন হয়ে পড়ে। তাদের ক্ষেত্রে কিছু ট্রেনিং, কিছু এক্সারসাইজ জীবনটাকে সম্পূর্ণ পাল্টে দিতে পারে। কোষ্ঠকাঠিন্য কোনো রোগ নয়, বিশেষ করে বেশিরভাগ সময় এটা রোগের উপসর্গ। তাই একটু সচেতন হন, শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য বেসিক কিছু জীবনশৈলীর পরিবর্তন করুন, তাহলেই দেখবেন কোষ্ঠকাঠিন্য আপনার কাছে হেরে যাচ্ছে। কোষ্ঠকাঠিন্যর খুব সহজ সাধারণ রেমেডি, লোকে কোনো একটা জোলাপ খেয়ে নেয়, কিন্তু যদি দিনের পর দিন চলতে থাকে বা পেট কামড়ে কামড়ে অসুবিধে হচ্ছে বা রক্ত পড়ছে, সেক্ষেত্রে একদম চেষ্টা করবেন না। পেট ফুলে যাচ্ছে, মনে হচ্ছে বারবার কামড়াচ্ছে এবং জ্বর আসছে, এরকম ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন না। বা কোনো একটা হার্নিয়া বা তেমন কিছু হয়েছে যার মধ্যে অন্ত্র ঢুকে গেছে, সেক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য হবেই। সেক্ষেত্রে যদি আপনি জোলাপ খান, সে অন্ত্রটা কিন্তু ফেটে যাবে, তা একটা সার্জিক্যাল এমার্জেন্সি হয়ে যাবে। তাই সেসব ক্ষেত্রে জোলাপ নয়। এখন জোলাপগুলো যদি আমরা সব একসঙ্গে ভাবি, কি কি ধরনের মেডিসিন আছে। একটা হচ্ছে বলবো যেটা ফাইবার, বাল্ক ফর্মিং এজেন্ট, যেমন ধরুন ইসবগুলের ভুসি, বহুদিন ধরে প্রচলিত আমাদের দেশে বিদেশে সব জায়গায়। ওখানে বলা হয় সাইলিয়াম হাস্ক। এটা খুব সাধারণ জিনিস, এটা কোনো জোলাপ নয়, এটা কিন্তু ফাইবারের সাপ্লিমেন্ট। তাই এটা অলমোস্ট সবার ক্ষেত্রেই খুব সেফ, বেশিরভাগ ক্ষেত্রেই দীর্ঘদিন এসবগুলো কোনো সমস্যা হয় না। এবং এটাকে আজকাল আমরা বাওয়েল ট্রেনার, অথবা আপনাকে একটা ভালো বাওয়েল হ্যাবিট তৈরি করার সাহায্য করছে, এরকম একটা জিনিস বলি। একটা গ্রুপ অফ মেডিসিনস আছে যেগুলো পেটের মধ্যে গিয়ে কিছু ব্যাকটেরিয়া তার উপর কাজ করে, কিছুটা জল তারা সংগ্রহ করে একটা সাধারণ প্রক্রিয়ায় যেমন ভাবে মল হওয়া উচিত তেমন মল সৃষ্টি করে। এগুলো হচ্ছে কিছু ধরনের সুগার যেগুলো ব্লাডের মধ্যে সুগার লেভেল বাড়ায় না, যেমন ল্যাকটুলোজ। এই ধরনের ওষুধগুলো
খুব সেফ, বাচ্চাদের পক্ষেও এগুলো খুব সেফ। বাকি কয়েকটা ওষুধ আছে যেগুলো ইন্টেস্টিনটাকে প্রায় চাবুক মেরে কাজ করায়। যেমন ধরুন সোনা পাতার রস, নিশ্চয়ই শুনেছেন। এটা অনেক ধরনের মেডিসিনে ব্যবহার করা হয়। সেনা আজকালকার দিনে খুব প্রচলিত ওষুধ নয়, কিন্তু এটা খেলে আপনার ইন্টেস্টিন যদি টায়ার্ডও থাকে তাকে চাবুক মেরে দৌড় করাবে। তাই এটা হ্যাবিট ফর্মিং এজেন্ট। তাই হ্যাবিট ফর্মিং এজেন্টগুলো বেশি না খাওয়াই ভালো। একসময় মানুষ অনেক ধরনের ল্যাক্সেটিভের মধ্যে লিকুইড প্যারাফিনও খেতেন। তা লিকুইড প্যারাফিন কি করে জিনিসটাকে, বুঝতেই পারছেন, এটা তো নরম করে দেবে খালি নয়, এটাকে স্লিপারি করে দেবে, পুরো রাস্তাটাই স্লিপারি হয়ে যায়। তাই তার মধ্যে দিয়ে স্লিপ করে আপনার মল বেরিয়ে যেতে চাইবে, কিন্তু লিকুইড প্যারাফিনও লিক করে যেত। তাই যারা লিকুইড প্যারাফিন ব্যবহার করতেন তারা হয়তো 6বার টয়লেটে যেতেন, বাকি আরো 6বার জামা কাপড় পাল্টাতে হতো, কারণ লিকুইড প্যারাফিন লিক করে যেত। আরো কিছু কিছু ওষুধ আছে যেগুলো ম্যাগনেসিয়াম সালফেট বেসড। এগুলো কি করে, ইন্টেস্টিনের মধ্যে তেমনি স্টিমুলেশন তৈরি করে। তাই যে ওষুধগুলো স্টিমুলেশন হিসেবে কাজ করে সেইগুলো দীর্ঘমেয়াদী ভালো ওষুধের মধ্যে বলবো না, কারণ এগুলো থেকে হ্যাবিট তৈরি হয়। খুব সেফ ওষুধ যদি বলেন তাহলে ফল, শাকসবজি। তার ছাড়াও যদি এগোতে চান তাহলে ফাইবার, এগুলোর কোনো বিকল্প নেই। অপারেশন প্রসঙ্গে বলি, কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের অপারেশন। প্রথম কথা হচ্ছে কি কারণে হচ্ছে। তাই হয়তো কোলোনোস্কোপি করে দেখা গেল কোনো টিউমার বা তেমন কিছু আছে, সেটার জন্য হচ্ছে, তাহলে সেটার অপারেশন করতে হবে। যদি দেখা যায় কোনো টিউমার নয়, একটা ইন্টেস্টিন আরেকটার মধ্যে ঢুকে যাচ্ছে, যেমন বললাম অবস্ট্রাকটিভ ডিফিকেশন সিনড্রোম ওডিএস, সেক্ষেত্রে অপারেশন করতে হবে। তাই কি কারণে হচ্ছে সেটা জানতে হবে। তার জন্য কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা, যেমন কোলোনোস্কোপি, যেমন সিটি স্ক্যান, যেন এমআরআই, এগুলো করে বার করতে হবে হ্যাঁ কোনো নির্দিষ্ট অপারেশন যোগ্য সমস্যা থেকে এই জিনিসগুলো হচ্ছে কিনা। সেই অপারেশন নানা ধরনের হতে পারে। হয়তো ইন্টেস্টিনের একটা অংশ কেটে জোড়া লাগানোর দরকার হতে পারে, অথবা ইন্টেস্টিন নেবে যাচ্ছে সেটাকে তুলে কোথাও আটকানোর দরকার হতে পারে। এই অপারেশন করার পদ্ধতিগুলো এক সময় ছিল একমাত্র ওপেন সার্জারি। তার পরবর্তীকালে এসছে ল্যাপারোস্কোপি, যেটা বহুল প্রচলিত, এবং গত 10 বছর সারা পৃথিবীতে সবচেয়ে আধুনিক চিকিৎসা বিজ্ঞানে যে যন্ত্রটা এসছে সেটা রোবোটিক সার্জারি। তাই রোবটের সাহায্যে এই অপারেশনগুলো, সবকটা অপারেশনই অনেক সুচারুভাবে, রক্তপাতহীন, ব্যথাহীনভাবে করা যায়। তাই অপারেশন কিছু কিছু ক্ষেত্রে কনস্টিপেশনের নিরাময় অবশ্যই করতে পারে, কিন্তু সেই জিনিসগুলোকে খুঁজে বার করতে হবে। এবং অপারেশন মানেই যে ভীষণ ভয় পাওয়ার কোনো ব্যাপার তা নয়। এখনকার দিনে অপারেশন, ল্যাপারোস্কোপি এবং রোবোটিক সার্জারির সাহায্যে খুব সহজে, বিনা ব্যথা যন্ত্রণায়, রক্তপাতহীনভাবে খুব দ্রুত আরোগ্য এনে দিতে পারে।